আমি বিদ্যুৎ নিগমের উদ্দেশ্যে তথা সরকারের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই। যদি তাদের মুরুদ থাকে, সততা বলতে কিছু থাকে, তাহলে এটা উত্তর দিক। কি করে এই দামটা বাড়িয়ে মানুষের মাথার উপর টুপি পরাচ্ছে, এই প্রশ্নগুলো সরকারের উদ্দেশ্যে রাখতে চাই। শুরুতে যেটা বলবো, কথায় কথায় বলছে বামফ্রন্ট সরকারের সময় 100% উপরে দাম বাড়িয়েছে। আমি তাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, মিথ্যার একটা সীমা আছে। 2005-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্র রাজ্য সরকারকে বাধ্য করছে, বিদ্যুৎটা ছিল সরকারি দপ্তর, এটাকে নিগম করতে হবে, নতুবা সরকারি সমস্ত সাহায্য বন্ধ করে দেবে। আমরা চাইনি, আমরা চেয়েছিলাম এটা সরকারের হাতে থাকুক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার গিয়ে আমাদেরকে কোম্পানি করতে বাধ্য করেছে। আগে যে বিদ্যুৎটা নিত এর তেমন কোনো দাম নির্ধারণ করা ছিল না বামফ্রন্ট সরকারের সময়। ইচ্ছা হলে কিছু দান দক্ষিণা দিত, আর অনেকেই পয়সা ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করতেন। বামফ্রন্ট সরকার যখন কোম্পানি তৈরি করলো, স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ আইন 2003 লাগু হয়ে গেছে। এটা কেন্দ্রীয় আইন, সেখানে নির্দেশিকা আছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, লাভ লোকসান সমান জায়গায় নিয়ে যেতে হবে, নতুবা কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পাওয়া যাবে না। যারা রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার কর্মচারী ছিলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এখানে ডেপুটেশনে এনে আর নূতন নিয়োগের মাধ্যমে নিগম কাজ শুরু করলো। 2018 সাল পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত বিদ্যুতের গড় দাম সব খরচপাতি মিটিয়ে গড়, ইন্ডাস্ট্রিতে বেশি, কমার্শিয়াল মানে বাণিজ্যিক ক্ষেত্রে একটু বেশি, গরিব মানুষের জন্য 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা এই ছিল দাম। এটা অ্যাভারেজ করলে গড়, এটা আমার কথা না। রেগুলেটরি কমিশন 2014 সালে নভেম্বরে যে তার ফাইনাল অর্ডার দিয়েছিল, তখন এটা গড় দাম ছিল 3 টাকা 99 পয়সা গড়। এখন তারা বলছে কিচ্ছুই না, এই পার্সেন্ট সেই পার্সেন্ট। আমি পার্সেন্টে না গিয়ে আমি তাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন, আপনারা বলছেন তেমন কিছু বাড়াননি, 3 টাকা 99 পয়সা এটা কয়েকদিন আগে ছিল, এটা ছিল কয়েকদিন আগে কত আপনাদের হিসাব 60 টাকা 15 পয়সা। সেই দিন আবার এটা হঠাৎ করে গ্যাসের দামের নাম করে আরো 77 পয়সা পার ইউনিট, প্রতি ইউনিটে বাড়িয়ে দিয়েছেন। তাহলে দামটা কি দাঁড়ালো? গড় দাম বলছি আমি, গড় দামটা কি দাঁড়ালো? 60 টাকা 92 পয়সা। 3 টাকা 99 আর 60 টাকা 92, কত ডিফারেন্স হয়? 100% কাছাকাছি। তাহলে জবাব দিন, কেন মানুষকে এই সমস্ত অসত্য কথা বলছেন? সত্য কথা বলুন। পর্যায়ক্রমে এই চার্জ সেই চার্জ এই সমস্ত করে, আমি একটা একটা করে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই চার্জগুলি আইনে থাকলেই বসাতে হবে? কোথায় সিদ্ধান্ত হয়েছে? এটা তো নিগম এবং সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। আমরা তো বসিয়েছি। প্রথম যেটা আমি জিজ্ঞাসা করব, গত অর্ডারটাতে আমি পড়েছি আপনাদের 200 পৃষ্ঠার উপরে, আপনাদের রিপোর্ট পড়ে আমি কথাগুলো বলছি। আগে রিবেট ছিল, আপনি বিলটা পাওয়ার পর মিনিমাম 7 ডেজ, 7 দিনের মধ্যে পেমেন্ট করলে আপনি রিবেট পেতেন। সেই রিবেটটার একটা নির্দিষ্ট পরিমাণ ছিল। এই রিবেটটাকে 2% কমালেন কেন? চালাকিটা কোথায় করেছে জানেন? আগে ছিল 7 দিন, এখন করে দিয়েছে 5 দিন। বিলটা করে 3 দিন পরে নিয়ে আপনাকে দেবে, হাতে রইল কয় দিন? 2 দিন। আপনি পেমেন্টটা করলেন না, তাতে কিন্তু আপনাকে সেখানে গিয়ে একটা পেনাল্টি দিতে হবে। রিবেট তো পাবেনই না, উল্টো আপনাকে বিরাট অঙ্কের টাকা পেনাল্টি দিতে হবে। এই পেনাল্টি টাকার পরিমাণটা তারা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়ালেন? দিন কমিয়ে দিয়েছেন। আগে ছিল 7 দিন, এখন এটাকে করে দিয়েছেন 5 দিন। যেই ডেটে বিল দেবেন তার থেকে 5 দিন।
তাহলে মানুষ সেই রিবেটের সুযোগটা নিতে পারবে না। আর রিবেট তো পেলই না, উল্টো তাদের থেকে জরিমানা আপনারা নিজেদের পকেটস্থ করবেন আয় বাড়ানোর জন্য, উপার্জন বাড়ার জন্য। এটা প্রতারণা নয় কি? এটা কি বলুন? কেন 7 দিনটা কমালেন? একটা মানুষ টাকা জোগাড় করতে তো তার একটু সময় লাগে। এটা আইন কানুন বলতে তো কিছু আছে। এটা কোন চালাকি বুদ্ধি? এই জবাবটা চাই। দ্বিতীয়, সেখানে আপনারা যেটা বাড়িয়েছেন তার কারণগুলো যেটা আছে সেটা কি? এটা হলো গিয়ে প্রথম 7% করবে, তারপরে 7.15, 2 দফায় মানলাম, কিন্তু এইটাই সবটা মিলে কিন্তু ওইটা হয় না। তাহলে বাকি যেটা একটা লোকের ডিউটি চার্জ, দেখবেন বিলের মধ্যে লেখা আছে ডিউটি চার্জ। এটা কি? এটা তো বামের আমলে ছিল না, 2018 মার্চ পর্যন্ত ছিল না। এটা কি জানেন? এটা হলো রাজ্য সরকারের আদায়, তোলাবাজি। সোজা কথা, এটা রাজ্য সরকারের তোলাবাজি। এই টাকা কিন্তু নিগম পাবে না। নিগম তুলে এই যে 5%, টোটাল বিলের উপর 5% টাকা আপনি দেবেন ডিউটি চার্জ। এই ডিউটি চার্জ মানে শুল্ক। এটা, এই টাকাটা রাজ্য সরকারের কোষাগারে গিয়ে জমা পড়বে। কার টাকা? এই আমজনতা, গ্রাহকরা যে টাকা দিচ্ছেন সেই টাকা গিয়ে রাজ্য সরকারের কোষাগারে জমা পড়বে। এটা কি? আমি তো বিদ্যুৎ যা কিনেছি, যা দাম, সেই দাম দেব। তাহলে আমি কেন অতিরিক্ত রাজ্য সরকারকে 5% দেব? কারণ এই যে বিদ্যুতের যে দামটা নির্ধারণ হয়, প্রতিটা ক্ষেত্রে যে ম্যাটেরিয়াল কস্ট থেকে সব ক্ষেত্রে যে ট্যাক্স কিন্তু আপনারা পেমেন্ট করছেন, সেই ট্যাক্সটা ধরেই কিন্তু বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে। তাহলে এইটাই, এই যে নির্ধারিত ট্যাক্স কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ছে। আপনারা যে ট্যাক্সটা দিচ্ছেন সেই গ্রাহকের উপরে গিয়ে পড়ছে। তাহলে এরপরে আবার আরেকটা ট্যাক্স কেন রাজ্য সরকারে, যেটা বামের আমলে তো ছিল না, 2018 মার্চ পর্যন্ত ছিল না। এই সুদ দেখবেন এটার মধ্যে, বিলের মধ্যে ধরা আছে। মিটারের চার্জ একটা ছিল, এবং সেই মিটার এখন রেন্টও বাড়িয়ে দিয়েছেন আপনারা। এইভাবে পর্যায়ক্রমে, এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা, দাম নির্ধারণ করার ক্ষেত্রে আপনারা যে ব্যালেন্স শিট দাখিল করেন, এখানে গিয়ে সারা বছরে ব্যয় এবং যেই খরচপাতি করেছেন তার উপরে দাম নির্ধারিত হয়। এই জায়গাটাতে প্রশ্ন হলো, আপনারা যেটা ঠিক করেছেন এটিসি লস, এটা হলো কি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন। যে লাইনটা দিয়ে বিদ্যুৎ আনা হয়, যে লাইনটা দিয়ে বিদ্যুৎ বন্টন করা হয়, এটাকে বলে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন। একটা উচ্চ পরিবাহী আর একটা নিম্ন পরিবাহী লাইন বন্টন সহ। এখানে গিয়ে যেটা এগ্রিগেটেড ট্রান্সমিশন লস, যেটা এখানে গিয়ে আপনারা শো করেছেন, আমি দেখলাম পিটিশনে বলেছেন, শো করেছেন 19%, 20%-এর মতো লস দেখিয়েছেন। কার্যত এটা কিন্তু শো করেছেন, কারচুপি ছিল এটার মধ্যে। লাস্ট যে 2 বছর, সেই 2 বছরের হিসাবটা নেই আপনাদের অর্ডারের মধ্যে। শেষ 2 বছর মানে এটা লোকে 23-24, 24-25-এর হিসাব নেই। তাহলে এই জায়গাটাতে যে বাড়তি যেটা বসালেন, এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লসের কারণটা কি? প্রথম কারণ যেটা, এটা পরিচালনগত ত্রুটি। দ্বিতীয় কারণ যেটা, বিদ্যুৎ পরিবহনের ক্ষতি। এই ক্ষতিটা হলো টেকনিক্যাল লস। ঠিকমতো মেনটেনেন্স করা, দেখাশোনা করা, এগুলো আপনারা ঠিকমতো করেন না। আপনাদের লোক লস্কর নেই, রিটায়ারমেন্টের পরে কোনো রিক্রুটমেন্ট নেই, এবং আলটিমেটলি কি এটা গ্রাহকের উপর কেন চার্জ পড়বে? এটা তো ব্যর্থতা আপনারা। আপনারা কেন লোক নিচ্ছেন না, কেন নিয়োগ করছেন না? টেকনিক্যাল লস যদি হয় তার জন্য দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, এটা গ্রাহকের উপর কেন পাস করবেন? এখানে কি একটা বিরাট অঙ্কের টাকা গ্রাহকের উপর বিলের মধ্যে পাস করে দেওয়া হয়েছে। বলুন, এই লস কে দেবে? গ্রাহক কেন দেবে? সঙ্গে যেটা এসছে বিল, নিয়ম হলো প্রতি মাসে বিল আপনাকে দেবে। আচ্ছা, এখানে এগুলি আমি সব গ্রাহকদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আপনি বিলটা হাতে পাওয়ার পরেই দেখবেন কোন ডেট, আগের ডেটে যে বিলটা দিয়েছে পরের ডেটেই বিল দিতে হবে, কিন্তু উইদিন 1 মান্থ।
1 মাসের মধ্যে। তাহলে 1 মাসে যে বিদ্যুৎ ব্যবহার করেছি এটার উপরে স্ল্যাব ঠিক হবে, স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3। স্ল্যাব 1 কম রেট, কম ব্যবহার যারা করে কম রেট, মিডিয়াম যারা ব্যবহার করে স্ল্যাব 2, বেশি ব্যবহার করলে আপনি স্ল্যাব 3-তে যাবেন। 1, 2, 3 টাকার একটা বিরাট ডিফারেন্স আছে, দেখবেন বিলের মধ্যে লেখা আছে। আমি যদি 1 মাসের বিলটা 1 মাসে পাই, আমি হয়তো স্ল্যাব 1-এ থাকবো। বিলটা 1 মাসের বিলটা যদি 1.5 মাসে মাথায় করে, তাহলে আপনি কি কিন্তু স্ল্যাব 2-তে অথবা স্ল্যাব 3-তে ঢুকে যাবেন। তাহলে 2-তে ঢুকলে আপনি বেশি রেট দিতে হবে, আর 3-তে ঢুকলে আরও অনেক বেশি রেট দিতে হবে। তাহলে আপনি ঠিক টাইমে বিল করলেন না, তার জন্য আমি কেন বেশি টাকা দেব? আমি গ্রাহক তো দায়ী না। তাহলে আপনি মাসের বিল মাসে কেন করবেন না? তার জন্য দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে। এবং এর জন্য আমি স্ল্যাব 2, আমার বাড়ির ক্ষেত্রে এটা হওয়ার পর আমি জবাব চেয়েছিলাম, মাথা নুয়ে আছে, কোনো জবাব দিতে পারিনি। আমি স্ল্যাব 2 থেকে স্ল্যাব 3-তে 1.5 মাস পড়বি, কি হচ্ছে এগুলো চলবে? এবং এই জায়গাতে স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3 নামে দেরি করে বিল করলে একই বিদ্যুৎ আপনি ধরেন প্রথমবার দাম দিলেন 3.5 টাকা বা 4 টাকা বা 5 টাকা, দ্বিতীয়বার স্ল্যাব 2-তে যখন ঢুকবেন 6.5 টাকা, তৃতীয়বার যখন স্ল্যাব 3-তে ঢুকবেন 8 টাকার উপর, একই বিদ্যুৎ। তাহলে এটা কি অপরাধ? অপরাধটা কার? অপরাধটা কি গ্রাহকের? না নিগম রাইট টাইমে বিলিং না করাতে এটা আপনি দিতে পারেন নাই। সেকেন্ড যেটা বিলিং, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের রিপোর্ট, এটা আমার রিপোর্ট না, আমি পড়েছি আপনাদের রেগুলেটরি কমিশনের অর্ডারে। আমি দেখলাম ত্রিপুরার মাত্র 16টা শহর এলাকায় 60%-এর কম বিলিং হয়। মানে যত গ্রাহক 60% নিচে কম বিলিং হয় 60% আরবান এরিয়ায়, আর গ্রামীণ এলাকায় আরও খারাপ। তাইলে 100% বিলিং যদি হয়, 100% এগেইনস্টে টাকাটা আদায় হবে। সেই টাকাটা আদায় হলে ওই যে 60% উপরে 100% চাপিয়ে দেওয়া হচ্ছে, যারা বিলটা হয় বা যারা বিলটা দেয় তাদের উপরে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই চাপ থেকে তারা মুক্তি পাবে। কিন্তু এখানে গিয়ে অ্যাকচুয়াল ত্রিপুরা যে বিলিং করতে পারছেন অনলি 60% শহর এলাকায়, আর গ্রামীণ এলাকায় 50% নিচে। তাহলে বাকি যে বিদ্যুৎ ব্যবহার করছে, সোজা কথা, বিদ্যুৎ ব্যবহার করে পয়সা দেয় না, আর হয়তো এটাকে থেফট বলতে পারেন, সোজা কথা থেফটই, এটা চুরি। তাহলে এটা হলো এক, আপনারা বিলিং করেন নাই, তার জন্য তাকে কিন্তু আপনি চোর বলতে পারবেন না। বিলিংটা করবে না তাকে দায়ী করতে পারবেন, তুমি কেন টাকা দাওনি। এখন এটা হলো এক। 2, আরেকটা হলো হুক লাইন, এটা চুরি। হুক লাইনে যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে ওটা চুরি। কিন্তু আমি বিলিং করলাম না, টাকা আদায় করলাম না, তার দায়িত্ব কেন আরেকটা গ্রাহক বহন করবে? এটা কেন অন্য গ্রাহকের কাঁধে গিয়ে পড়বে? এটা কি নিগমের ব্যর্থতা না? এটা কি সরকারের ব্যর্থতা না? আমি স্বীকার করি 100% সম্ভব না, কিন্তু এটাকে চেষ্টা করলেই 80 থেকে 90% যাওয়া যায়। তাহলে টাকাটা আদায় হবে, অটোমেটিকলি লসের পরিমাণ কমবে, নিগমও বাঁচবে, গ্রাহকও বাঁচবে। তাহলে এই ব্যবস্থা কেন তারা নিতে পারছেন না? এটা তো ছিল আগে, এই দায়িত্ব নিয়েই কথাগুলো বলছি। তাহলে এই জায়গাটাতে আরেকটা বিষয় ক্ষতির কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় যেটা, সেখানে আমি বলবো, আপনারা এখানে 1060 কোটি 23 পয়সার অনুমোদন দিয়েছেন বাৎসরিক গ্রাহক থেকে আদায় করার জন্য। আদায় কত হচ্ছে তার হিসাবটা দিন। রেগুলেটরি কমিশন থেকে তো অর্ডার করে নিয়ে এসছেন, কিন্তু আদায়টা কত হচ্ছে তার হিসাবটা দিন। দিতে পারবে না, আর থাকবো এটা আপনাদের সমক্ষে দেবে না, তাহলে বাকিটা লস। এবং এই যে লসটা হচ্ছে এখন, সেখানে গিয়ে এটা রেগুলেটরি কমিশন এই বিষয়গুলি দেখা উচিত, এটা কেন গ্রাহকের উপর গিয়ে পড়বে। এটা নিগমের ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা, এটা সম্পর্কে ব্যবস্থা না নিতে পারাটা সরকারেরও ব্যর্থতা। খারাপ মিটার, এটা নিয়ম হলো মিটার খারাপ হলে মিটার চেঞ্জ করে দিতে হয়।
আর মিটারটা খারাপ থাকলে এটার একটা গড় হিসাব করে হঠাৎ করে আপনি 6 মাস পরে গিয়ে একজন গ্রাহককে দিয়ে দিলেন 6 মাসে এত টাকা আপনাকে দিতে হবে, নতুবা আপনার এটা কাটা, লাইনটা কেটে দেবে। তাহলে খারাপ হতেই পারে মিটার, এটা তো যন্ত্র, তাহলে এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হবে। তাহলে খারাপ মিটার ত্রিপুরার যে কত আছে এই সংখ্যাটা জনসমক্ষে বলুন। আমার ধারণা টোটাল মিটারের প্রায় 40% উপরে খারাপ মিটার। তাহলে অ্যাকচুয়াল বিলিংটা হচ্ছে না এবং এটা গিয়ে বৈধ গ্রাহকের উপর গিয়ে পড়ছে। তো অ্যাকচুয়াল বিলিংটা তো হওয়া উচিত, খারাপ মিটারগুলো চেঞ্জ করে দেওয়া উচিত, মিটার পাল্টিয়ে দেওয়া উচিত। বা গ্রাহকেরও যদি কোনো অভিযোগ থাকে যে আমি মনে করি যে এই গত মাসে এসছে ধরুন 1000 টাকা, পরের মাসে যদি আচমকা একই বিদ্যুৎ ব্যবহার করার জন্য 2500 টাকা আসে, মিটারে তো তাহলে একটা গণ্ডগোল আছে। তাহলে সেই মিটারটা চেঞ্জ করে দিতে হয়, পাল্টিয়ে দিতে হয় বা ঠিক করে দিতে হয়। এর দায়িত্ব নিগম নেয় কি? অভিযোগ জানালে এগুলো এনকোয়ারি করে কি? গ্রাহকের ডাকে সাড়া দেয় কি? দেয় না তো। এই প্রশ্নগুলো কি নিগমকে করাটা কি অপরাধ? এই অবস্থা তারা করছেন। এখন প্রশ্ন হলো স্মার্ট মিটার। বিশ্ব ব্যাংক স্মার্ট মিটার নিয়ে যখন বলছেন, আমরা বিশ্ব ব্যাংকের থেকে টাকা এনেছি বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের জন্য, তারাই বলেছে স্মার্ট মিটার ব্যবহার করতে হবে, আমরা রাজি হইনি। আমরা সেখানে শুধু এইটুকু বলেছি, ঠিক আছে তোমরা যখন চাপ দিচ্ছ আমাদের উন্নয়ন করতে হবে, উন্নয়ন করতে গেলে তো টাকা লাগবে। সেখানে গিয়ে এখানে আমরা বলেছি এক্সপেরিমেন্ট, পরীক্ষামূলক আমরা কিছু লাগিয়ে দেখতে পারি। এই পর্যন্ত তাদের সঙ্গে কথা হয়ে টাকা এনেছি আমরা, কাজও শুরু হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের বিরাট প্রজেক্ট যেগুলি এখন ফিতা কাটছেন আর উদ্বোধন করছেন, এগুলি একটাও কিন্তু এই সময়ের নেই। এটা স্যাংশন 2016-17, কাজটা শুরু হয়েছে 17-18, পুরো দমে শুরু হয়েছে। 1376 কোটি টাকার প্রজেক্ট ছিল, এটা এখন বেড়ে হয়তো আরও বেড়ে গেছে। তাহলে সেখানে গিয়ে স্মার্ট মিটার, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের বক্তব্য ছিল স্মার্ট মিটার, আমরা বলেছিলাম এই ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে আছে স্মার্ট মিটার পৃথিবীর কয়েকটা দেশে দেখা গেল এটা বর্জন করেছে, ঠিক মতো এটা কাজ করেনি, রিডিং ভুলভাল আসে এই স্মার্ট মিটার। আমরা তাহলে এই স্মার্ট মিটার নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে। এই যে গত পরশু দিন যে স্ট্রাইক হয়েছে, আপনারা জানেন কি না? এখানে না ভয়ে ধর্মঘটে যেতে পারছে না, তাদের মনও ধর্মঘটের পক্ষে। দুর্দান্ত ধর্মঘট হয়েছে ইলেকট্রিসিটির, 2 লক্ষ ইঞ্জিনিয়ার এবং কর্মচারী বিদ্যুৎ ক্ষেত্রে টোটাল স্ট্রাইক করে কোনো কোনো রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। তাদের মেইন ডিমান্ড হলো বেসরকারীকরণ করা যাবে না, স্মার্ট মিটার বাতিল করতে হবে। তাহলে যেই ইঞ্জিনিয়াররা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে ধর্মঘটে যায়, সেখানে কেউ কেউ ব্যাখ্যা দিয়ে বলছেন স্মার্ট মিটার ভালো। যদি ভালো যারা বলছেন, পশ্চিমবাংলায় তো বিজেপি নেই সরকারে, এখানে কে? তৃণমূলের সরকার। তারা স্মার্ট মিটার বসাতে গিয়েছে, বাংলার মানুষ এটাকে তাড়িয়ে দিয়েছেন। বিজেপিও এই আন্দোলনে সামিল হয়েছেন, স্মার্ট মিটার বসানো যাবে না। প্রকাশ্যে বিজেপির যিনি সভাপতি, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, কয়েকদিন আগের কথা আমি বলছি, সুশান্ত মজুমদার, বিজেপির সভাপতি, তিনি সর্বভারতীয় নেতা, কেন্দ্রেরও মন্ত্রী, তিনি তো বলেছেন স্মার্ট মিটার লাগানো যাবে না, এটা কারচুপি হয়, এটা বাতিল করো। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে বাধ্য হয়েছেন, স্থগিত করতে বাধ্য হয়েছেন স্মার্ট মিটার মমতা ব্যানার্জি সরকার। তাহলে কাশ্মীরে বন্ধ হয়েছে, আমাদের কাছে যা খবর 5 থেকে 6টা স্টেটে স্মার্ট মিটার লাগাতে দেয়নি। আরেকটা হলো প্রিপেড সম্পর্কে আমাদের বক্তব্য হলো রাত্র 12টায় বিদ্যুৎ চলে যাবে উইদাউট ওয়ার্নিং, এটা কি করে হয়? তারপরে আবার এটাকে রিকানেকশন চার্জ দিতে হবে, এটা কোন ধরনের নিয়ম? সব ক্ষেত্রে এটা হয় না। মোবাইল না থাকলে চলবে, রাত্র 12টা যদি বিদ্যুৎ না থাকে আলো জ্বলবে না, বাথরুমে যেতে পারবে না, ফ্যান ঘুরবে না, যারা এসি ব্যবহার করেন তাদের এসি চলবে না। এটা কেমন কথা?
কাজেই সেখানে গিয়ে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা ঠিক না, এটা সম্পর্কে আমরা আপত্তি তুলেছি। স্মার্ট মিটার বাতিল করে ডিজিটাল মিটার যেটা ছিল সেই মিটারে ফিরে যাও, সেই মিটারে গিয়ে অ্যাকচুয়াল যা দাম সেই দাম গ্রাহকদের থেকে নাও, কোনো আপত্তি নেই, সেটা নেবে। এখন যেটা বাড়িয়েছেন ফুয়েল চার্জ, জ্বালানি খরচ সম্পর্কে গ্যাসের উপরে তোমরা 30% উপরে ট্যাক্স বসিয়েছ, রান্নার গ্যাস থেকে আরম্ভ করে সব কিছু, সেখানে তো একবার পাবলিক ট্যাক্স দিচ্ছে। এখন এই গ্যাসটা যখন ব্যবহার করে বিদ্যুৎ তৈরি হয়, সেখানে গিয়ে এটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুই গভর্নমেন্টেরই এখানে চার্জ বাড়িয়ে দিয়েছেন। আগে ত্রিপুরা ক্ষেত্রে গ্যাসের উপর তেমন কোনো ত্রিপুরা সরকার চার্জ নেয়নি, এটা সেন্ট্রালের একটা ট্যাক্স ছিল আমাদের যে রাজ্যের গ্যাস, এই গ্যাসের উপর। এখন গিয়ে সেন্ট্রাল স্টেট সবাই সেখানে গ্যাসের উপরে চার্জটা বসিয়ে দিয়েছেন। তাহলে গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে এরকম তো আগেও বেড়েছে, আমরা তো এটা তাৎক্ষণিক গ্যাসের দাম ধরে বাড়াইনি, এবং এটা বাড়ালেই বাড়াতে হবে, চট করে কথা নেই বার্তা নেই। পার ইউনিটে 77 পয়সা বাড়িয়ে দিলেন প্রতি ইউনিটে, এবং লাগু করেছেন এটা সম্ভবত এপ্রিলের 1 তারিখ থেকে। দেখবেন যে অনেকের বিলের মধ্যে এরিয়ার ঢুকে যাচ্ছে। তো এটা কেমন কথা, এই চট করে এটা গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া। চতুর্থ যে প্রশ্নটা, রাজ্য সরকার গ্রাহকদেরকে আগে 40 কোটি টাকা দিতেন সাবসিডি স্ল্যাব ওয়াইজ, এখন সেই সাবসিডিটা দেওয়া হয় কি? সেই সাবসিডির টাকা গ্রাহকরা পায় কি? মিনিমাম একটা শো করা হয়, মিনিমাম একটা টাকা শো করা হয় শুধু সাবসিডি খাতে, এবং টোটাল আগে সাবসিডি ক্ষেত্রে রাজ্য সরকার ঠিক করে দিতেন কোন খাতে কোন ধরনের গ্রাহকরা বেশি সাবসিডি পাবেন। আগে বামফ্রন্ট সরকার থাকতে সাবসিডিটা ছিল গ্রাহকদের জন্য বেশি। কোন গ্রাহক? গরিব গ্রাহক, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য সেই সাবসিডিটা বেশি ছিল। এখন সেই নিয়মটা কোথায় গেল তা জবাব দিতে পারবেন? এবং এই অবস্থা চলছে, এবং এখানে দাঁড়িয়ে সোজা কথা এটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে নিগম একসময় লাভজনক সংস্থা ছিল, সরকারকে লভ্যাংশ জমা দিয়েছে, এবং এই নিগম আমাদের কাছে যা খবর এখন 700 থেকে 1000 কোটি টাকা দেনা। বিদ্যুৎ কিনে এনেছে, টাকা দিতে পারেনি, গ্যাস কিনে এনেছে, টাকা দিতে পারেনি। এটার ক্ষেত্রেও নিয়মটা কি, যে বিদ্যুৎ কিনে এনে আপনাদেরকে দিচ্ছে, ধরুন পাল্লাটানা, বনারচক, আরসিনগর, নর্থ ইস্টের প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ কিনে আনছে, এটা যদি রাইট টাইমে পেমেন্ট করে রিবেট পাবে, আর রাইট টাইমে পেমেন্ট না করলে পেনাল্টি দিতে হবে। তারা রাইট টাইমে পেমেন্ট করছেন না, পেনাল্টি পড়ছে, এবং এই পেনাল্টি সুদের উপর সুদ গিয়ে বিশাল আকার ধারণ করেছে। নিগমটাকে রুগ্ন করে দেওয়া হলো তাদের কৌশল। এ করতে করতে নিগমটাকে রুগ্ন করে দাও। কোম্পানি একটি আছে, যেই কোম্পানি বছরের পর বছর খারাপ অবস্থায় যায়, অলাভজনক হয়ে যায়, এবং সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, বিরাট ঋণগ্রস্ত হয়ে যায়, তখন সেই কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিটা রুগ্ন ঘোষণা করে। রুগ্ন মানে শেষ। এবং এটা হলো বেসরকারি হাতে দিয়ে দেওয়ার একটা অন্যরকম পদ্ধতি। 5টা বিদ্যুৎ ডিভিশন তারা বেসরকারি হাতে দিয়েছেন, বিরাট পরিমাণ বিদ্যুৎ নিয়ে ব্যবহার করেছেন, টাকা ফেরত দেননি। জানেন রাজ্য সরকার কিনে এনেছে, নিগম কিনে এনেছে বিদ্যুৎ, সরবরাহ করেছে 5টা বেসরকারি ডিভিশন, সাবরুম, মনপুর, ওই লংচাইবেলি, কুমারঘাট, কৈলাসহর, বেসরকারি হাতে দিয়েছেন। এরা করেছে কি, টাকা পয়সা তুলে গ্রাহক থেকে মুঠাটা বেঁধে, একটা তো একদম হাওয়া, কৈলাসহরটা হাওয়া, প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে, প্রায় 150 কোটি টাকা, সত্য মিথ্যা বলতে পারবো না, কোটি টাকার কাছাকাছি টাকা শোধ না করে গ্রাহক থেকে তুলেছে, নিগমে জমা দেয়নি, পালিয়ে গেছে বা চলে গেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে না কেন? এই সংস্থাকে গ্রেপ্তার করা হবে না কেন? তাদের সম্পত্তি ক্রোক করা হবে কেন? টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কি আগেই সুযোগ করে দেওয়া হয়েছিল টাকাটা তুলে পালিয়ে যাও? এবং এর পেছনে কোনো গোপন রহস্য আছে কিনা, তাদের কি লেনদেনে কোনো ব্যাপার সেবার আছে কিনা, তাদের কি এই জবাব দিতে হবে। এই জবাব তো তাদেরকে দিতে হবে। 5টাই দেখা যাচ্ছে ফেল করেছে, ঠিকমতো পরিষেবা দিতে পারছে না। এই কারণে আমরা বেসরকারিকরণের তীব্র বিরোধী।
আর এটা সরকারি অ্যাসেটটা তো বেসরকারি না, রাজ্যের জনগণের টাকায় তৈরি করা সম্পদ। এই নিগমের যে সম্পদ, এটা রাজ্যের মানুষের টাকায় তৈরি করা সম্পদ। এটা বেসরকারি হাতে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আজকে তারা ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে যাচ্ছে। লাস্ট আমি যেটা বলবো, বিপদাপন্ন করে তুলেছে তারা। খবর রাখেন কি, ত্রিপুরা সরকার রাজ্যের জনগণের টাকায় বড়মুড়া বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। এখান থেকে 2টা টারবাইন থেকে আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম, 2টাই মুখ থুবড়ে পড়েছে, মেনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের নিজস্ব প্রজেক্ট ত্রিপুরার। দ্বিতীয় প্রজেক্ট রুখিয়া, এখান থেকে গড়ে প্রতিদিন 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বামের আমলে, এখন এখানে 20 মেগাওয়াট পাওয়া যায়, বাকিগুলো সব বন্ধ। থার্ড ইউনিট ত্রিপুরা সরকারের ডম্বুর, এখান থেকেও শুনেছি বিদ্যুৎ উৎপাদন হয় না, মানে রাজ্য সরকার 0, 20 মেগাওয়াট মাত্র। সবটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট, বেসরকারি প্রজেক্টের উপর নির্ভর করছে আপনাদের ভাগ্য। বেসরকারি প্রজেক্টে কাজ কি, দাম বাড়াও দাম বাড়াও, আপনি শেষে বেশি দামে বিদ্যুৎ কিনে এটাও আপনার ওই বিলের মধ্যে ঢুকে যাবে। কেনাটা যদি বেশি দামে হয়, বিক্রিটা বেশি দামে হবে, স্বাভাবিক নিয়ম এটা। সেখানে গিয়ে এইটাকে রুগ্ন করে আমাদের রাজ্যের নিজের সম্পদকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংসের কিনারে নিয়ে গেছে রাজ্যের সম্পদকে। নিগম এই জবাব জনগণকে দিতে হবে। আমাদের প্রজেক্ট তৈরি করা ছিল, আজকে 7-8 বছর ধরে শুনছি এটাকে উন্নত করা হবে, রুখিয়া উন্নত হবে, বড়মুড়া উন্নত হবে। এখান থেকে শুধু এই যে উপর যে হিটটা উঠে, আপনারা গিয়েছেন দেখেছেন রুখিয়া বড়মুড়াতে, দেখবেন উপরে একটা হিট উঠে। এই হিটটা থেকে নতুন টেকনোলজি যেটা, সেই টেকনোলজিতে হিটটাকে দিয়ে নতুন গ্যাস লাগবে না, ওই হিটটাকে দিয়ে আরও প্রায় 50% বিদ্যুৎ উৎপাদন করা যায়। শুধু টারবাইনটা বসাতে হবে, ফুয়েল কোনো খরচ নাই, এটা কম দামে পাওয়া যায় বিদ্যুৎটা। তাতে গিয়ে গ্রাহকরা এই সুবিধা ভোগ করতে পারে। যেটা হয়েছে রামচন্দ্রনগরে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন, পাল্লাটানা করেছেন, ওই এদিকে ওই সোনামুড়া মনারচক নিপকো করেছে। তাহলে রাজ্য সরকারের এই প্রজেক্টগুলো, এগুলি বামফ্রন্ট সরকার সব প্রজেক্ট পাঠানো হয়েছিল স্যাংশন, কেন গত 7 বছরের উপর এই প্রজেক্টের কাজ শুরু হলো না? কেন প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে? আসলে চাইছে না রাজ্যের প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেলে ওই আদানি আম্বানির মতো কোম্পানির এখন বিদ্যুৎ ক্ষেত্র দখল করে নিচ্ছে, সমস্ত সরকারি কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে। আদানির মতো আম্বানির মতো লোকদেরকে আগরতলা শহরে ঢোকার জন্য, আপনার রাজ্যে ঢোকার জন্য, গ্রামে যাবে না, শহরগুলো দখল করার জন্য, সেখানে গিয়ে উৎপাদন ক্ষেত্র দখল করার জন্য এই পথটাকে সুগম করে দিচ্ছে। সর্বনাশা পথ, ভয়ঙ্কর পথ, ভবিষ্যৎ বিপন্ন হবে, মানুষকে সেটা ভুগতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে আমরা এটার বিরোধিতা করছি এবং তাদের এই সম্পর্কে আমরা তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা সর্বশেষ বলবো। লস এত চাকচিক্য কেন? বিজ্ঞাপন হেন তেন, বামফ্রন্ট সরকার তো ছিল, কয়টা বিজ্ঞাপন দিয়েছে? নিগমের খাওয়ার বহর, অন্যান্য খরচের বহর, চাকচিক্যের বহর অস্বাভাবিক বেড়ে গেছে। খাই মেটে না, খাই মেটে না, এমন অবস্থা। তো এই যে টাকাটা খরচ হয়, এটা কিন্তু গ্রাহকের উপরে গিয়ে পড়ে। 1 কাপ চাও যদি, আমি জানি না আজকে প্রতিনিধি দলকে নিশ্চয়ই খাওয়ায়নি, এবং আচ্ছা, এবং এর গিয়ে দায়িত্ব জ্ঞানীরা শুনলাম কথাই বলেনি। ভয়, কাপুরুষ, কাপুরুষ মানুষের সামনে দাঁড়াতে ভয় পায়, জবাব নেই তো, উত্তর দিতে পারবে না তো, ভয় পায়। এই সাহস কি করে নিগমের হয়? এটা সরকার দায়ী। মানুষ আসবে, আগেও তো মানুষ আসতো, গেলে বামের আমল আসতো, ওই 2% 3% বাড়ালে মিছিল করে আসতো বিরোধী দল, বসতেন, নির্দেশ ছিল যারাই আসে বসতে হবে, কথা বলো, তোমরা তোমাদের যুক্তি দাও, মানুষের যদি কোনো যুক্তি থাকে সেটার থেকে শিক্ষা নিয়ে শিখতে হবে, ভুলটা শোধরাতে হবে। এটা কি এই চলছে? কাজে এই অরাজকতার রাজত্ব দেশটাকেও ধ্বংস করছে, রাজ্যটাকেও ধ্বংস করছে, বিদ্যুতের নামে যে রাজ্যটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে, এটা শুধু একটা মিছিল করে বাঁচাতে পারবেন না। প্রচারে নিয়ে যান, স্মার্ট মিটার বয়কট করুন,
আওয়াজ তুলুন যে স্মার্ট মিটার লাগাতে দেব না। এবং গোটা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে গেছে এবং বিদ্যুৎ ক্ষেত্রকে রক্ষা করার জন্য আগামী মাসে বা এই মাসের শেষার্ধে আলোচনা চলছে দিল্লিতে। সারা দেশে প্রথম ওয়ান ডে স্ট্রাইক, তারপরে লাগাতার ধর্মঘট। চণ্ডীগড়ে যা হয়েছে, উত্তরপ্রদেশে যা চলছে, মহারাষ্ট্রে যে ধর্মঘট হয়েছে, অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। বেসরকারীকরণ করা 2022 বিদ্যুতের বিল কার্যকরে কৃষকের সর্বনাশ, মানুষের সর্বনাশ করতে দেওয়া হবে না। কৃষকরা তো আপনার এই যে নতুন যেটা করেছে কৃষকদের একদম লাটে বসিয়ে দেবে। আলাদা লাইন, নতুন যে অর্ডার বেরিয়েছে সে অর্ডারে পরিষ্কার নির্দেশ কি, কৃষকের জন্য আলাদা লাইন করবে, আলাদা রেট, আলাদা লাইন। শুনতে খুব ভালো লাগবে। প্র্যাকটিক্যালি কী হবে, কৃষককে দেবে ওই রাত্র 12টা 1টার সময় অর্থাৎ 2 ঘন্টা লাগিয়ে বিদ্যুৎ নাও, এবার ঘুম নষ্ট, যান মেশিন চালান, জল নেন, এই সিস্টেমে যাচ্ছে। টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করে মুদি আদানি আম্বানিদের হাতে সমস্ত অ্যাসেট তুলে দিচ্ছে। যে এটা কতটুকু আটকাতে পারে নির্ভর করে আন্দোলনের উপরে। তবে আন্দোলন পারবে। শ্রমিক কৃষকের আন্দোলন যেই জায়গায় যাচ্ছে, কালকে ভারতবর্ষে হিসাব, গত ধর্মঘটে 20 কোটি লোক পরোক্ষ প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে। গতকালের যে 10টা ট্রেড ইউনিয়নের যে স্টেটমেন্ট বেরিয়েছে, হিসাব দিয়ে দিয়েছে একদম স্টেট ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ হিসাব। 25 কোটি লোক কালকে ধর্মঘটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নিয়েছে। এটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে অন্যতম একটা রেকর্ড, যে 25 কোটি লোক একটা আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নিয়েছে। এটা হলো হুঁশিয়ারি, মহড়া। যদি চেঞ্জ না হয়, ভবিষ্যতে চেঞ্জ করার জন্য আরও দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই কথাগুলো বলে আপনাদেরকে আরও দুর্বার আন্দোলন আহ্বান জানিয়ে রাজ্যের জনগণকে দলমত নির্বিশেষে যেই দল করেন, যাই খুশি করেন, আপত্তি নেই, কিন্তু এটা একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র। দাম যখন বাড়ে বিজিবি করেন, রেহাই পাবেন না, মথা করেন, রেহাই পাবেন না, বেশি দাম আপনাকেও দিতে হবে। লোডশেডিং যখন হয়, খালি সিপিএমের বাড়িতে লোডশেডিং হয় না, আপনাদের বাড়িতে লোডশেডিং হয়। এটা তো ছিল না, এই অবস্থা তো ছিল না। লোডশেডিং তো মুক্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতাম আমরা 160 মেগাওয়াট, এটা শুনেছি এখন 70-60 এই মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। জানি না কি ব্যাপার স্যাপার, তারাই বলতে পারবেন কোথায় নিয়ে দাঁড়াবে। এর থেকে লাভ আসতো মাসে 8 থেকে 10 কোটি টাকা। এই টাকা কিন্তু আপনারা পেতেন। এটা গ্রাহকদের ক্ষেত্রে টাকাটা জমা পড়তো, কারণ আপনি গ্রাহক হিসেবে যেমন বিক্রি করছে, বাংলাদেশও তো এটা কিনে নিয়ে যাচ্ছে। এখান থেকে লাভের টাকা লসটা কমতো। আর আজকে এটা ধীরে ধীরে কমে গেছে, তাহলে ব্যালেন্স শিটের অবস্থা খারাপ হবে। প্রসঙ্গক্রমে এগুলো বললাম। সকলকে যারা আজকে অংশ নিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। বড় ধরনের সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার জন্য আবেদন রাখছি। ধন্যবাদ।